আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজকের ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। বিজনেস আইডিয়া নিয়ে আজকে কথা বলবো। আমাদের অনেকেরই একটা বড় সমস্যা হয়ে যায় যে আমি কি নিয়ে ব্যবসা করব, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। এবং সবার মধ্যে একটা ধারণা যে ও এটা একটা করেছে, আমিও এটা শুরু করে দিই, মানে কপি করা। যেটা বিজনেস আইডিয়া কপি করা, এটা আমি মনে করি সবচেয়ে ভুল চিন্তা। কারণ আপনি হয়তো তার সেলটা অনেক বেশি দেখছেন বা দৃশ্যমান প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি দেখছেন, কিন্তু তার বিজনেস টেকনিকটা কিভাবে সে এটা তৈরি করেছে সেটা কিন্তু আপনি জানেন না। বা তার প্রোডাক্ট কোয়ালিটির ভিতরে কি অতিরিক্ত ব্যাপার আছে বা তার কি ইউএসপি আছে, নিজস্বতা আছে, সেটা আপনি জানেন না। সো আপনি কপি করে নেমে গেলেন, সেখানে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা খুব বেশি। একটু রিসার্চ করে যদি বিজনেস আইডিয়াটা বের করা যায়, আপনি শুনবেন, নানান দিক থেকে শুনবেন, ইনফরমেশন নেবেন। একটু রিসার্চ করে যদি বিজনেস আইডিয়াটা বের করা যায়, তাহলে আমার মনে হয় সেটা সফল হওয়া খুবই সহজ। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, 9টা আইডিয়া আছে, দেওয়ার চেষ্টা করবো যে ওয়ে আপনি অবলম্বন করে বিজনেস আইডিয়া খুঁজতে পারেন। সেক্ষেত্রে আপনার নিজের আইডিয়া বলে মনে হবে যে এটা আমি কষ্ট করে রিসার্চ করে খাটাখাটি করে আমি এটা বের করেছি। সো এইটার জন্য আমি 9টা ওয়ে আপনাদেরকে বলে দেবো। সেখান থেকে যে কোনো একটা ওয়ে হয়তো আপনার কাজে লেগে যেতে পারে। আমাদের অনেকেরই হয়তো কিছু টাকা আছে, অল্প আছে, বেশি আছে, কারো হয়তো টাকা নাই, এটাও হইতে পারে। কিন্তু আপনি বিজনেস আইডিয়া যদি থাকে আপনার কাছে ভালো, আপনি কিন্তু আইডিয়াটা সেল করেও টাকা উঠাতে পারেন। সো আবার অনেক সময় হয়তো ব্যবসা করতে চায়, সে আইডিয়া খুঁজে পায় না। সো কিভাবে খুঁজবেন আইডিয়া, সেই 9টা উপায় আমি আপনাদেরকে এখন এক এক করে বলে দিচ্ছি। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে যারা উদ্যোক্তা হতে চায়, প্রথম কথা হলো তাদেরকে সাহসী মানুষ হইতে হয়। এবং আমি যেটা সবসময় গুরুত্ব দিই, তাদের ব্যাপক অবজারভেশন পাওয়ার থাকতে হয়। মানে আপনি কোনো একটা জিনিস শুধু তাকাবেন না, মানে তাকানো হলো এরকম তাকালাম চলে আসলাম, দেখবেন, ভালো করে দেখবেন কি হচ্ছে চোখের সামনে। যে জিনিসটা দেখবেন, আচ্ছা এটা কিভাবে হলো, কোথায় এটা পাওয়া যায়, এটা সোর্সিং কোথায়, কি কি র মেটেরিয়াল ইউজ করেছে, কিভাবে বানায়, এটা বানানোর পদ্ধতিটা কি, কাদের এটা দরকার, কোন মার্কেট সেগমেন্ট অফ কাস্টমারের কাছে আমি এটা পৌঁছাতে পারি। সো এই প্রসেসটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। সো এই জন্য আশেপাশে কি হচ্ছে, যখন যেখানে যাবেন, মনের মধ্যে কিছু প্রশ্ন উদ্ভব করতে হবে যে এটা কিভাবে ব্যবহার হয়, কোথায় পাওয়া যায়, কি এটার দাম, কি এটার ফিচার। এগুলো সবসময় এই প্রশ্নগুলো নিজের মধ্যে তৈরি করে জানার চেষ্টা করবেন যেখানে যান। মানে আপনার অবজারভেশন পাওয়ারটা খুব স্ট্রং হতে হবে। এটা আপনি প্রতিদিনের চলা ফেরা, ওঠা বসা, হাঁটা, সব জায়গায় কিন্তু আপনার আশেপাশে এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত দেখি যে আচ্ছা এটা ডিজাইন তো খুব সুন্দর, তাহলে আমি কি আরেকটু এইভাবে চিন্তা করতে পারি। সো এরকম ভাবে আপনি প্রথমেই মানে আপনার অবজারভেশন পাওয়ারটা খুব স্ট্রং করতে হবে। ভেতরে দেখবেন, ভালো করে দেখার চেষ্টা করবেন যে এইটা আপনি কিভাবে তৈরি করবেন বা এটা আপনি কিভাবে পাওয়া যাবে, এটার সোর্সিংটা কি হবে, প্রত্যেকটা জিনিস এটা একটু খুঁজে দেখার চেষ্টা করবেন। নাম্বার 2 হচ্ছে কোনো একটা প্রবলেম সলভ করে আইডিয়া তৈরি করা। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। মানে কোন প্রবলেমটা, মানে স্টার্ট আপের এখন সবচেয়ে বড় জায়গাটা আমাদের তৈরি হয়েছে যে কেন স্টার্ট আপ গুলো খুব ফাস্ট গ্রো করে, আবার অনেকগুলো পড়ে যায়। পড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, সেগুলোতে আমরা আজকে এখন না যাই। বাট গ্রো করে তার একটা বড় কারণ হচ্ছে যে সে কোনো একটা সমস্যার সমাধান করে ফেলে, একটা জিনিসকে সহজ করে দেয়, কনভিনিয়েন্স তৈরি করে। সো আপনি আপনার অবজারভেশন পাওয়ারটা যখন স্ট্রং করবেন, তখন আপনি সমস্যা খুঁজে পাবেন। আপনার চোখের সামনে অনেক সমস্যা আছে, কিন্তু আপনি দেখতে পান না, কারণ আপনার অবজারভেশন পাওয়ারটা স্ট্রং না। কোনো একটা প্রবলেম আপনি সলভ করার চেষ্টা করেন এবং সেইখান থেকে আপনি বিজনেস আইডিয়া বের করেন। সো যেখানে প্রবলেম আছে, সমস্যা আছে, সেটাকে কেউ কেউ সমস্যা হিসাবে দেখবে, কিন্তু আপনি বের করবেন সেখানে সম্ভাবনা কি আছে। তাহলে আপনি দেখবেন যে খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং অনেক ভালো ভালো সম্ভাবনা বা আইডিয়াকে ফাইন্যান্সিয়াল টার্মে কনভার্ট করতে না পারার কারণে বা সেটার প্রসপেক্টটা ফাইন্যান্সিয়াল টার্মিনোলজিতে কনভার্ট করতে না পারার কারণে, মার্কেটিং টার্মিনোলজিতে কনভার্ট করতে না পারার কারণে কিন্তু অনেক আইডিয়া অনেক সময় আলোর মুখ দেখে না। কারণ এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে শুধু আইডিয়া বের করলে হবে না, সেটা বাস্তবায়ন কিভাবে করবেন, সেটা মার্কেটিং কিভাবে করবেন, সেল কিভাবে করবেন, সেটার কাস্টমার হাতে কিভাবে পৌঁছাবেন, এবং এখান থেকে ক্যাশ ফ্লোটা কিভাবে আপনি তৈরি করবেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, ফান্ডিংটা কিভাবে, এই জিনিসগুলো কিন্তু একই সঙ্গে আপনাকে জানতে হবে। 3 নাম্বার হচ্ছে যে এটা ঠিক প্রবলেম সলভের মতো না,
কিন্তু এটা হচ্ছে লাইফস্টাইলের মতো যে জীবনযাত্রাকে সহজ করে দেয়। মানে এটা হয়তো আপনি অত বড় কোনো প্রবলেম সলভ করলেন না, কিন্তু কোনো না কোনো একটা কনভিনিয়েন্স তৈরি করলো লাইফে, কোনো না কোনো একটা সহজ করে দিল, সুযোগ তৈরি করে দিল। হ্যাঁ, এটা হয়তো কোনো একটা প্রবলেমও হতে পারে, কিন্তু সহজ করে দেয়া। যেমন ধরেন, সহজ যদি আমরা বলি যে আমরা আগে কি করতাম, খোলা চাল কিনতাম, এখন প্যাকেটের চাল কিনি, বা আমরা এখন মিনারেল ওয়াটার, বোতলজাত পানি খাই, চিপসের প্যাকেটের মধ্যে আমরা চিপস খাই, এরকম আর কি। যেমন আপনি এখন দেখবেন ওষুধ আগে যেভাবে বিক্রি করতো, এখন দেখবেন যে ওদের প্যাকেজিং গুলো খুবই সুন্দর, বা ওদের সুন্দর করে ব্র্যান্ডিং করে এগুলো। ইভেন আমরা যে আগে রান্না করার যে তেল খেতাম সেটাও খোলা ছিল, এখন সুন্দর সুন্দর বোতল, এবং শুধু বোতল না, যে প্লাস্টিকের বোতলটা বা যে কন্টেনারটা তৈরি করা হয় সেটারও অনেক ডিজাইনের প্ল্যান তৈরি করা হয়। আপনি হয়তো যে মধুটা খাচ্ছেন, সে মধুর যে কৌটাটা সেটা খুবই আর্টিস্টিক, খুবই সুন্দর, খুবই ডিজাইন করা, চমৎকার, যেটা হয়তো আপনি পরবর্তীতে দেখবেন যে আবার আপনার বাসার বিভিন্ন ইউজের জন্য ব্যবহার করেন। সো একটা সহজ কনভিনিয়েন্স তৈরি করা আমার কাছে মনে হয় এটা ইনোভেশন না অত, বাট এটা একটা কনভিনিয়েন্স তৈরি করা, এটা সহজ করে দেয়া, বা লাইফস্টাইলের একটা পরিবর্তন তৈরি করে দেয়া, সচেতন করা। আমরা হয়তো আগে যেখানে সেখানে খাবার, আজকাল কিন্তু দেখবেন যে ফুচকা বিক্রি করে সেও কিন্তু, যারা একটু ভালো এলাকায় ফুচকা বিক্রি করে সেও কিন্তু নিশ্চিত করে যে তার যে পানিটা ওখানে মেশানো হচ্ছে সেটা সিদ্ধ, এবং সে গ্লাভস ইউজ করছে। সো পাবলিককে, মানুষকে বোঝানো হচ্ছে যে এটা স্বাস্থ্যসম্মত, রাস্তার খাবার হলেও এটা স্বাস্থ্যসম্মত। সো এইরকম কিছু জিনিস লাইফস্টাইলের পরিবর্তন বা সহজ করে দেওয়ার জন্য এরকম কোনো জিনিস নিয়েও কিন্তু বিজনেস প্ল্যান করা যেতে পারে। তারপরে হতে পারে আপনার কোনো শখ, সেটাকেও কিন্তু আপনি বিজনেস মডেলে কনভার্ট করতে পারেন। যেমন আপনি হয়তো পড়াতে পারেন, আগে কখনো সেটাকে ফাইন্যান্সিয়াল টার্মিনোলজিতে কনভার্ট করা হয় নাই। সো আপনি পড়ানোর চিন্তা করতে পারেন, সেটা অনলাইনে হতে পারে, সরাসরি হতে পারে, কোচিং এর মাধ্যমে হতে পারে, বা কোনো একটা কিছু তৈরি করে হতে পারে। তারপর আপনি হয়তো রান্না করতে জানেন, যেটা কখনো মানুষ বলেছে যে খুব ভালো রান্না করো, কিন্তু সেটাকে নিয়ে আপনি কখনো বিজনেস প্ল্যান করেন নাই। আপনি হয়তো ভালো বাজাতে পারেন কোনো একটা বাদ্যযন্ত্র বা যে কোনো কিছু। সো আপনি হয়তো ভালো সেলাই করতে পারেন, ভালো ডিজাইন করতে পারেন, আঁকাআঁকি করতে পারেন। এখন যেহেতু আঁকাআঁকি করতে পারেন, সেহেতু আপনি এখন ভালো ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন, এবং বড় বড় ব্র্যান্ডের ডিজাইনার হয়ে কাজ করতে পারেন, একসময় নিজের জন্য, নিজের কোম্পানির জন্য ডিজাইন করতে পারেন। সো এগুলা থেকে কিন্তু, এই শখগুলো থেকেও কিন্তু বিজনেস আইডিয়া হতে পারে। আরেকটা হলো, আপনি যে জেলায় থাকেন, এই বাংলাদেশের যে 64 জেলা, আপনি দেখবেন আপনার জেলায় কোনো না কোনো একটা খাবার বা কোনো না কোনো একটা পণ্য বিখ্যাত। সেই পণ্যটা হয়তো ওই জেলার লোকজনই শুধু ব্যবহার করে, বা আশেপাশে দুই একটা জেলা। আপনি চাইলে সেটাকে বাংলাদেশের প্রতিটা জেলায় আপনি ছড়িয়ে দিতে পারেন থ্রু অনলাইন প্ল্যাটফর্ম। যেহেতু অনলাইন প্ল্যাটফর্মটা এখন শক্তিশালী, ডিজিটাল মার্কেটিং করে ইভেন আপনি এটা বিদেশেও ছড়িয়ে দিতে পারেন, বিদেশেও আপনি এক্সপোর্ট করতে পারেন। সো এই জেলার বিখ্যাত খাবার বা বিখ্যাত পণ্য নিয়ে আপনি কাজ করতে পারেন। আরেকটা জেলার ব্যাপারে আমি বলতে চাই, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া পণ্য। যেমন আগে এক সময় খুবই বিখ্যাত ছিল, খুবই চলন ছিল। আমরা এখনো মনে আছে যে ছোটবেলায় আমরা নারকেলের চিড়া খেতাম, সুন্দর সুন্দর নাড়ু তৈরি হতো, এখনো হয়তো কোথাও কোথাও হয়। তারপরে শসা দিয়ে মুরব্বা রান্না করা হতো। এবং অনেক খাবার আছে যেগুলো এখন হারিয়ে গেছে বা খুঁজে পাওয়া যায় না। কচুর যে একটা খুবই নরম জিনিস আছে, যে মাথা দিয়ে খুবই সফট এবং খুবই সুস্বাদু। আমি জানি না এটা যদি সেইভাবে নির্দিষ্ট কিছু এলাকায় হয়তো খাবারটা হয়, কিন্তু আমার ধারণা এটা সুন্দর করে রেসিপি করে করতে পারলে সব জায়গায় এটা ছড়িয়ে যাবে। আচার বা বিভিন্ন জিনিস এরকম, ইভেন আমরা যদি বলি যে বিভিন্ন তাঁত হয়তো একসময় খুব ভালো চলতো, নানান কারণে ওই কারিগর হয়তো কাজ জানেন, কিন্তু কোনো পৃষ্ঠপোষকতার অভাবে, ফান্ডের অভাবে হারিয়ে গেছেন, তাকে খুঁজে এনে আবার কাজ শুরু করতে পারেন। আমাদের বিভিন্ন জেলায়, সিলেট অঞ্চলে মণিপুরি বলেন, তারপরে আমাদের মসলিন বলেন, আমাদের জামদানি বলেন, বা আমাদের কাতান বলেন, এরকম অনেক কিছু আছে। ভালো ভালো কারিগর আছে যারা একসময় ব্যাপক কাজ করেছেন, কিন্তু এখন নানান কারণে তারা হয়তো হারিয়ে গেছেন, বিভিন্ন বিদেশি পণ্য আসার কারণে, প্রতিযোগিতা টিকতে না পেরে, বা ওইভাবে ধরে রাখতে না পারার কারণে। সো ওগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। সো হারিয়ে যাওয়া, আপনার জেলার হারিয়ে যাওয়া পণ্যকে আবার নতুন করে এনে মানুষের কাছে তুলে ধরতে পারেন। ইভেন আরো একটা এখানে আমি অ্যাড করতে চাই 6 নম্বরে, সেটা হচ্ছে যে আপনার জেলার কোনো একটা প্রোডাক্ট এখনো
অতটা পরিচিতি পায় না, কিন্তু আপনি ভাবছেন যে এটাকে চাইলে সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি এনে দেওয়া যাবে। মানে আগে যে প্রোডাক্টগুলো কোনো না কোনো কারণে বিখ্যাত হয়েছে, কিন্তু এই প্রোডাক্টটা হয়তো আপনার জেলার কোনো কারণে বিখ্যাত হয় নাই বা এটা নিয়ে কেউ কাজ করে নাই, মার্কেটিং করে নাই, সেই প্রোডাক্টটা নিয়েও কিন্তু আপনি প্ল্যান করতে পারেন যে আমি এটাকে বিখ্যাত বানাবো। তখন মানুষ বলবে যে এটা এই জেলার প্রোডাক্ট। সো এইভাবেও কিন্তু আপনি প্ল্যান করতে পারেন। তারপরে 7 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে অন্যরা ব্যবহার করছে, মানে হয়তো বিদেশে ব্যবহার করছে, জেলা শহরে বা বিভাগীয় শহরে বা ঢাকা চিটাগাঙে ব্যবহার হচ্ছে, আপনার জেলায় হয়তো যায় নাই এখনো। সেটা এখনকার যুগে এটা খুবই কম, সবই যদিও চলে যায়, তারপর কিছু কিছু থাকে যে সবার আগে যে আনতে পারে, সবার আগে স্মার্ট টিভিটা যারা নিয়ে আসতে পারে। এখন আপনারা দেখবেন যে গ্রামে গ্রামে কিন্তু সব ধরনের ইলেকট্রনিক পণ্য পাওয়া যায়, টিভি, ফ্রিজ থেকে শুরু করে এসি, টাইলসের দোকান, এইগুলো কিন্তু আগে ছিল না গ্রামে। যে আমাদের যারাই আগে এনেছে তারা কিন্তু একটা জায়গা তৈরি করতে পেরেছে। তো সেই ক্ষেত্রে বিদেশে হয়তো ব্যবহার শুরু হয়ে গেছে, আমরা হয়তো আরো কিছুদিন পরে সেটা পাই। সো আপনি এখন তো গুগল মামা আছে, আপনি সার্চ করতে পারেন যে চায়নাতে কি ব্যবহার করে, ইউরোপে কি ব্যবহার করে, সিঙ্গাপুরে কি ব্যবহার করে, মালয়েশিয়াতে কি করে, দুবাইতে কি ব্যবহার করে ডে টু ডে তাদের লাইফস্টাইলের জন্য, জীবনযাত্রা চলাফেরার জন্য, ডে টু ডে ব্যবহারের জন্য, সেগুলোকে আপনি কিন্তু আপনার এলাকায় বা ঢাকায় বা যে কোনো জায়গায় এনে আপনি ছড়িয়ে দিতে পারেন। সো এটাও আর একটা হতে পারে। 8 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে বাজারে আছে, প্রোডাক্টটা বাজারে আছে, কিন্তু আপনি সেটার মধ্যে আরেকটু ভিন্নতা এনে দিলেন। যদি আমি কিছুটা বলেছি একটু আগে যে আমরা আগে চাল যেভাবে খেতাম, ডাল যেভাবে কিনতাম, তেল যেভাবে কিনতাম, কিন্তু এরপরেও আপনি চাইলে নতুনত্ব আনতে পারেন। আমি সবসময় একটা কথা বলি, ইনোভেশন মানে কিন্তু একটা নতুন কিছু নিয়ে আসা না, যে আমি প্রথম বাংলাদেশে ইনভেন্ট করলাম, এর আগে এটা আসে নাই, এরকম না। পুরনো কোনো একটা জিনিসটাকে নতুন ভাবে উপস্থাপন করে, নতুন ভাবে প্রেজেন্ট করে, নতুন ভাবে প্রয়োগ করে, বা কোনো একটা কনভিনিয়েন্স তৈরি করে বা সুবিধা তৈরি করে আপনি কিন্তু সেটা নিয়ে আসতে পারেন। সো ব্যবহার হচ্ছে অলরেডি, সেইখানে আপনি একটু ভ্যালু এডিশন করে সেটাকে আপনি কিন্তু, যেমন ধরেন সেই কথা লন্ড্রি সার্ভিস, আমরা সবাই কি করি, কাপড়গুলো নিয়ে লন্ড্রিতে দিই। আর আপনি যদি চিন্তা করেন যে আমি বাসায় বাসা থেকে কাপড় এনে লন্ড্রি সার্ভিস দিব এবং বাসায় আবার হোম ডেলিভারি করবো, সো ইটস এ নিউ কনভিনিয়েন্স, এরকম আর কি। হোম ডেলিভারি আমাদের এখন একটা সহজ জিনিস হয়ে গেছে, মানুষ অত কেনাকাটা করতে যেতে পছন্দ করে না। সো আপনার লন্ড্রিটাও থাকলো, আবার আপনি একটু ভ্যালু এডিশন করলেন, এরকম ভাবে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে, সার্ভিস নিয়ে আপনারা কিন্তু এই প্ল্যানটা করতে পারেন। আর ফাইনালি 9 নাম্বার, সেটা হচ্ছে আপনাকে মেলায় যেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কোথায় মেলা হচ্ছে, আপনার জেলায় হোক, উপজেলাতে হোক, বিভাগীয় শহরে হোক, ঢাকায় হোক, যখন যে মেলাটা হচ্ছে আপনি চেষ্টা করবেন দর্শক হিসাবে সেই মেলাটাতে উপস্থিত থাকতে। আপনার কোনো প্রোডাক্ট থাকলে কার্ড বিনিময় করবেন, বা সেখানে নতুন নতুন কি আসছে সেখান থেকে আপনি অনেক আইডিয়া পাবেন। আর যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, তারা বিদেশের মেলাগুলোতে অ্যাটেন্ড করবেন। চায়নাতে হয়, সিঙ্গাপুরে হয়, আমাদের সাবকন্টিনেন্টেও যদি আপনি যান, দূরে না গিয়ে দুবাইতে হচ্ছে। সো এইসব জায়গায় আপনি মেলাতে অ্যাটেন্ড করতে পারেন। এবং প্রবাসীও যারা আছেন তারাও কিন্তু তার দেশের যত, আপনি তো ব্যবসা করবেন, যেহেতু আপনি এই ফাউন্ডেশনে এসেছেন এবং আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আপনাকে বড় হতে হলে, মানুষের জন্য কাজ করতে হলে, অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে হলে আপনাকে ব্যবসা করতে হবে, এবং নিজেকে একটা উচ্চতায় নিয়ে যেতে হলে আপনাকে ব্যবসা করতে হবে। তাহলে ব্যবসা করতে হলে আপনি যারা বিদেশে আছেন তারা তো খুবই প্রিভিলেজড। আপনি দেখেন, গুগলে সার্চ করে দেখেন যে এই বছর 2023 সালে এবং 2024 সালে কোথায় কোথায় মেলা আছে আপনার দেশে, সেইগুলো সার্চ করলে আপনি গুগলে পেয়ে যাবেন এবং সেগুলোতে আপনি অ্যাটেন্ড করবেন। আর বাংলাদেশে যারা আছেন, আপনার জেলায় হোক, উপজেলাতে হোক, বিভাগীয় শহরে হোক বা ঢাকায় হোক, ঢাকায় প্রতিদিন কোথাও কোথাও মেলা হয়। এই যে আমাদের যতগুলো কনভেনশন সেন্টার আছে বা অডিটোরিয়াম আছে, সেখানে কিন্তু মেলা হচ্ছে প্রতিনিয়ত। সরকারি বেসরকারি মেলাগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন, স্টল নিয়েও অ্যাটেন্ড করতে পারেন, বা এজ এ পার্টিসিপেন্ট দর্শক হিসেবে অ্যাটেন্ড করেন, কিন্তু অ্যাটেন্ড করেন, এতে আপনার যেমন ব্র্যান্ডিং হবে, আপনার মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে, আইডিয়া পাবেন, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, এবং এটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সো এই টোটাল জিনিসটা যদি আপনি করেন, আমার মনে হয় যে বিজনেস আইডিয়া, নতুন নতুন বিজনেস আইডিয়া, আপনি হয়তো একটা ব্যবসা করছেন, নতুন আরেকটা কিছু করবেন, সো মেলা আপনাকে হেল্প করবে এই ব্যাপারে। সো নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে এবং ব্যবসা শুরু করতে, এবং আপনার আইডিয়াটা, স্বপ্নের আইডিয়াটা তৈরি করে সেই আইডিয়ার বিপরীতে ইনভেস্টমেন্ট পেতে আপনার কিন্তু ব্যাপকভাবে সাহায্য করবে।
ফাইনালি একটা কথা শুধু বলবো, যা কিছুই করেন না কেন সেটার মধ্যে আপনার নিজের কিছু একটা ছোঁয়া থাকতে হবে, যে সবকিছু একই রকম, আমি শুধু এইটুকু ব্যতিক্রম করেছি, সেটা সামান্য কিছু, সেটাই করেন। ধন্যবাদ।